আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার, পিকআপ, অটোতে থাকা 14 জন নিহত। একে কি দুর্ঘটনা বলবেন নাকি অন্য কিছু? ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে দিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নজরে রেখে প্রস্তুতি নিতে মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশ। সংকট দীর্ঘমেয়াদী হলে করণীয় নির্ধারণের আহ্বান। ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। তেহরানের কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং 112 উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন 29শে মে। নির্বাচনের নামে আওয়ামী লীগের বিরুদ্ধে ধাপ্পাবাজির অভিযোগ করেছে বিএনপি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে খাদে পড়ে 14 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 17 জন। বুধবার দুপুরে ঝালকাঠি খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মানিক রায়ের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, গাবখান ব্রিজ এলাকায় দুপুরের দিকে বরিশালগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশেই টোল প্লাজায় অপেক্ষমান থাকা বরযাত্রীবাহী মাইক্রোবাস, 3টি অটোরিকশা ও একটি পিকআপকে ধাক্কা দিয়ে ট্রাকটি পানিতে পড়ে যায়। মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পড়ে যায় খাদে। প্রাথমিকভাবে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে, তো যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা করব। দুর্ঘটনার পর ঝালকাঠি খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 35 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সাদি মাহমুদের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একদিন। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই দিনেই। দিবসটি পালনে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকট দীর্ঘমেয়াদী হলে সেই আলোকে করণীয় ঠিক করতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। ইসরায়েল, প্যালেস্টাইন ও ইরানে চলমান অস্থিরতায় খাদ্য ও জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে আরও বাড়লে সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশকে খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হতে পারে। তাই আগাম পরিকল্পনা করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে, আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনা প্রবাহ দিকে, এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব, যে এইরকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কী করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন, সেই নির্দেশনা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসির বেতন ভাতা আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্য কমিশনারদের বেতন হাইকোর্টের বিচারপতিদের সমপরিমাণ নির্ধারণের নিয়ম রেখে পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে সুযোগ সুবিধা পান, আমরা জানেন যে ওনাদের আইনে সেইটে বলা আছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন বা যে বেতন ভাতা পান উনিও তাই পাবেন, এবং নির্বাচন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে বেতন ভাতা পান সেটা পাবেন, আর অন্যান্য ভাতা দিয়ে আমাদের বিচারপতিরা যেটা পান সেইভাবে তারা পাবেন, এটি বলা আছে। তো ওইটাকে বাংলা করা হয়েছে, তো সেটি আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে কক্সবাজারে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেয়ার উপায় খুঁজছে, সাজাচ্ছে নানা পরিকল্পনা। ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। মাহফুজুল হাসানের রিপোর্ট।
এরই মধ্যে ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে কোথায় ও কিভাবে হামলা চালানো হবে এ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা। যুক্তরাষ্ট্র মনে করছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে তারা। ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, ইসরায়েল হামলা চালালে এবার জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না তেহরান, কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়া হবে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল অবশ্য আগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী জর্ডান, যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো। এটি আত্মরক্ষার জন্য করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত। প্রতিবাদে এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন তারা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন আগামী 29 মে বেলা 3টায় কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ দফায় 112টি উপজেলার মধ্যে 21টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে। তবে উপজেলা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রার্থী কিডন্যাপ সহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রভাব বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছে ইসি। নাটোরের সিংড়ায় একজন প্রার্থীকে অপহরণের ঘটনাকে ফৌজদারি অপরাধ মন্তব্য করে সচিব বলেন, ভোটের পরিবেশ সবার পক্ষে রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম হচ্ছে আগে বুঝতে হবে নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, ভিকটিমকে উদ্ধার করেছেন, এর সাথে 2 জনকে ইতিমধ্যে তারা আটক করেছেন এবং এদের একজন ইতিমধ্যে বিজ্ঞ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুতরাং ক্রিমিনাল অফেন্সের বিষয়টি সম্পূর্ণরূপে বলা যেতে পারে বাস্তবায়ন হচ্ছে। আর নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আইনগত বিষয়টি দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন উনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায়, তারপরে তার উপর নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে। বিএনপি অভিযোগ করেছে উপজেলা নির্বাচনের নামে দেশের মানুষকে আরেকবার ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আর নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই। জিএসটি সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিএনপি নেতারা বলেন, জনগণের আন্দোলনেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনের দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। শরীয়তপুরে টিকিট না করে নিরাপত্তার দেয়াল পার হয়ে পার্কে ঢোকায় 5 শিশুকে দিনভর কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলছেন, এরপর থেকে শিশুরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। SM মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর পার্কটি ঈদের দিন চালু করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন। সীমানা প্রাচীর দিয়ে পার্কটির চারপাশ আটকে একটি প্রবেশদ্বার রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার হাতিরকান্দি, তুলাসার ও স্বর্ণঘোষ এলাকার 10 থেকে 13 বছর বয়সী কয়েকজন শিশু পার্কের আশপাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টপকে পার্কে ঢুকে পড়ে। গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্যে 5 জনকে আটক করেন। পরে সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। অনেক দর্শনার্থী মোবাইল ফোনে ঘটনাটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
আমাদের টাকা পয়সা ছিল না, এলে আমরা তেলটুকা ঢুকছি, এলে গাম ধরে না বান্ধেছে কান ধরা সন্ধ্যা 3টা পর্যন্ত রাখছে। এমনি কইছে ওগো সারবি না, ওগো ধরে আটকে রাখ। আরো 2টা ছেলেকে ধরছে, আমাদেরকে মানে কানে ধরাইছে আর ওদেরকে মুরগির মতো কানে ধরে রাখছে। ছেলে অন্যায় করছে, আমাদের অভিভাবক যদি ডাকা হতো আমরা যেতাম, দরকার বলে ছেলের বিচার করতাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জেলা জজ কোর্টের পিপি এবং যে ইউএনওর নামে শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ তিনি। নিরাপত্তা বেষ্টনী টপকিয়ে সেখানে অবৈধভাবে প্রবেশ করা এটি যেমন একটি গর্হিত কাজ, পাশাপাশি শিশুদের প্রতি কঠিন কোনো আচরণ এটাও দৃষ্টিকটু। আমার মনে হয় যদি এই অসচ্ছল শিশুদের জন্য অন্তত মাসে একদিন হলেও যদি অবাধ প্রবেশ করার সুযোগ দেওয়া হয়, তাদের জন্য সুযোগ দেওয়া হয় প্রবেশের, তাহলে মনে হয় এই জটিলতা নিরসন হতে পারে। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার সংস্কৃতি যদি আমাদের শিশুদের মধ্যে ঢুকে যায়, তাহলে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত অশনি সংকেত। তো এই জিনিসটাই মূলত প্রতিরোধ করার ব্যাপার আছে, আর এই জন্য মূলত এই উদ্দেশ্যেই শিশুদেরকে কাউন্সেলিং করা হয়েছে। আর এটা করতে গিয়ে আসলে আগে পরে যদি কোনো সদস্য আনসার কিংবা গ্রাম সদস্য যদি সেটা মানে অতিরিক্ত যদি কিছু করে থাকে, সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত বিষয়টা আমরা অবশ্যই ভালোভাবে সতর্কতার সাথে দেখব ভবিষ্যতে। নির্ধারিত দিনে হলেও অসচ্ছল শিশুদের বিনোদনের জন্য পার্কে ব্যবস্থা রাখার সুপারিশ করেন বিশিষ্ট জনেরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। ইনফ্লুয়েঞ্জা এমন একটি রোগ যা যে কোনো সময় ধরন পরিবর্তন করে মহামারী ঘটাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্দি, কাশি, জ্বর নিয়ে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। এ সময় তীব্র গরম এবং ডেঙ্গু থেকেও সতর্ক থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। শীত মৌসুম ছাড়াই দেশে সর্দি কাশির প্রকোপ বেড়েছে। এই অবস্থায় জরিপ চালিয়ে 11% মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বলে দেখছে IEDCR। এর মধ্যে 1% রোগীর হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়েছে। ইনফ্লুয়েঞ্জা জরিপ রিপোর্ট প্রকাশ করে IEDCR এর বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সর্দি, কাশি, জ্বরকে অবহেলা না করে চিকিৎসা করাতে হবে এবং কাশি দেওয়ার সময় শিষ্টাচার মেনে চলতে হবে। এখন আমাদের কি পরিমাণে ইনফ্লুয়েঞ্জা পজিটিভ কেস আমরা পাবো, সেই সাথে যেহেতু গরম বাড়ছে, হিট স্ট্রেস এবং হিট রিলেটেড যে ইলনেসগুলো আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। বিশুদ্ধ পানি সেবন করা এবং বিশুদ্ধ পানি বিভিন্ন কাজে ব্যবহার করা, সেই সাথে যেটা সবসময় আমরা বলে থাকি যে হেলথ মেজার্সগুলোকে নেওয়া। হেলথ কেয়ার প্রোভাইডার্স আছেন কিংবা আমরা যারা হসপিটালে যখন যাই, আমরা জানি না কি ধরনের রোগীর কাছে আমরা যাচ্ছি এবং তার পাশে কি ধরনের রোগী আছে। সুতরাং নিজের জায়গার থেকে নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করা। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে এখনই সতর্ক না হলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সিজনাল ভ্যারিয়েশন আছে আমাদের একটা, এবং সিজন কিন্তু আসন্ন, মানে এসে গেছে। এপ্রিল থেকে সিজন শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত পিক থাকবে জুন জুলাই। সেই সময়ে যদি কারো এই ধরনের জ্বর, হাঁচি, কাশি, সর্দি, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলেছেন প্রফেসর তাহমিনা, সেরকম হয়ে থাকে, তখন আমি সাসপেক্ট করতে পারি যে আমার এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত। শুধু সেই দিকটায় তখন আমি চিকিৎসকের শরণাপন্ন হয়ে অথবা যেখানে পরীক্ষা করা যায় সেখানে পরীক্ষা করিয়ে দেখতে পারি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইনফ্লুয়েঞ্জা থেকে সুরক্ষায় 5 বছরের কম বয়সী শিশু, 60 বছরের বেশি বয়সী প্রবীণ এবং গর্ভবতী মায়েদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে ঝুঁকিমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পঞ্চম শ্রেণী থেকে বাড়িয়ে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে চায় সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষানীতির আলোকে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হলে সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বর্তমানে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় কোনো অর্থ ব্যয় করতে হয় না। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বলা হলেও দেশের সরকারি 65,565টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম আছে মাত্র 638টি বিদ্যালয়ে।
এই 638টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করছে। 18,968টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিজ খরচে লেখাপড়া করছে শিক্ষার্থীরা। এদের মধ্যে সরকারি মাত্র 628টি। 2 কোটিকে যদি আমি 14 বছর অষ্টম নিম্ন মাধ্যমিক পর্যায়টা শেষ করাতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর যথেষ্ট পরিমাণ দক্ষতা তৈরি হবে। তার পরবর্তী ধাপ যেটা আছে মাধ্যমিক, সেখানেও যদি আমি আমার 80% শিক্ষার্থী প্রাথমিকের সেটা যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে এটা একটা বিশাল অর্জন। শিক্ষামন্ত্রী বলছেন, দেশের শিক্ষার উন্নয়নে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার দায়িত্ব নিতে চায় সরকার। নিম্ন মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারের একটা আর্থিক কাঠামোর মধ্যে এটা আমাদের দেখতে হবে। নিম্ন মাধ্যমিক পর্যায়ে যত স্তর আছে সারা বাংলাদেশে, সেটা যদি এমপিও করে ফেলা যায়, সেই শর্তে যে আমরা আমাদের শিক্ষার্থীগুলোকে বিনা বেতনে সেখানে পড়াতে পারবো, তাহলে তো একটা বিশাল, আমি মনে করি একটা ধাপ অতিক্রম হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করলেও বেসরকারি উদ্যোক্তারা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে খরচ যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থী সংকটে পড়বে বিদ্যমান মাধ্যমিক বিদ্যালয়গুলো। তাহলে হাই স্কুলগুলো তাদের 3টা করে শ্রেণীতে ছাত্র পাবে না। এই জায়গাগুলোতে যেটা দরকার ছিল, প্রপার বিশেষজ্ঞ প্যানেল দিয়ে শর্ট টাইম এবং লং টাইম প্ল্যান করে কাজটা করা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2টি করে প্রতি উপজেলায় অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করেছে, কিন্তু তারপর আর এ প্রক্রিয়া আগায়নি। তাই অতি সত্বর সারা দেশের সকল ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার আওতায় আনা উচিত। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 39,788টি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে 2,03,83,060 শিক্ষার্থী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নে জিডিপির অন্তত 5% ব্যয় করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক তাজবিরুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হলে চিকিৎসা নিতে বিদেশ থেকেও রোগীরা বাংলাদেশে আসবেন। রোগ প্রতিরোধের সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে মা ও শিশু মৃত্যুর হার। তবে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বাঙালি চিকিৎসক ডাক্তার তাজবিরুল ইসলাম বলছেন, সময়মতো মানুষকে সচেতন করা না গেলে অসংক্রামক রোগের মহামারী ঠেকানো যাবে না। পেশেন্ট সেন্টার্ড কেয়ার, পেশেন্টকে মাঝখানে রেখে আমরা ঘিরে কাজ করতে হবে। পেশেন্ট ইজ দ্য বস অ্যান্ড পেশেন্ট ইজ অলওয়েজ রাইট। এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি, তাহলে আমরা পেশেন্টকে ভালো চিকিৎসা দিতে পারবো। আমরা মনে করি পেশেন্ট এবং ফ্যামিলি দুজনকে ইনভলভ করে কাজ করতে হবে, তারও পার্ট অফ দ্য টিম। আমাদের পেশেন্টকেও ফ্যামিলিকেও অ্যাওয়ার করতে হবে। যেমন ধরেন স্মোকিং খারাপ, একটা ব্রেস্ট ক্যান্সার কীভাবে ডায়াগনোসিস করতে হবে, একটা পেশেন্ট হঠাৎ করে পড়ে গেল, তাকে কীভাবে আমরা পানি ছিটা দিই বা পায়ের তালু মালু করি, আসলে সিপিআরটা করতে হবে প্রথমে। যদি অন্য খাতে আমরা ইমপ্রুভ করতে পারি, আজকে এত বলি ফ্লাইওভার হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল, আমরা কেন হেলথ কেয়ার করতে পারবো না? অবশ্যই আমরা রিভার্স ট্যুরিজম করতে পারবো, মানে বিদেশিরাই এখন আমাদের বাংলাদেশে আসবে, বাংলাদেশের পেশেন্ট আর বিদেশে যাবে না। নতুন চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি মান উন্নয়নে জিডিপির 5% বরাদ্দ করে ব্যয় করার পরামর্শ তার। টোটাল জিডিপির 5% দেওয়া হচ্ছিল হেলথ কেয়ারে, কিন্তু ওখানে হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 1%। সো আমাদের এই গুরুত্বটা দিচ্ছি না। হেলথ কেয়ার বাজেটের অপারেশনাল বাজেটটাই বেশি, কিন্তু ডেভেলপমেন্টাল বাজেট দিচ্ছি না আমরা। ডেভেলপ করার কোনো বাজেটই নেই আসলে। আমার মনে হয় ওই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে। তা আমাদের গুরুত্ব দিতে হবে, বাজেটটা বাড়াতে হবে, গুড লিডারশিপ আসতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আমাদের আসতে হবে। আমাদের প্রিভেন্টিভ মেডিসিনে প্রাইমারি কেয়ারটাকে জোর দিতে হবে, যাতে পেশেন্ট ভালো থাকে, যাতে হসপিটালে না আসতে হয়। আমাদের রিসার্চ সেন্টার করতে হবে এবং নিজেদের ডেটা নিয়ে কাজ করতে হবে। আমাদের কিন্তু ন্যাশনাল ডেটা বলে কিছু নাই প্রত্যেকটা জিনিসে। স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাজেটের বেশিরভাগই খরচ হয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর পরিচালনা ও কর্মরত জনবলের বেতন ভাতা প্রদানে। তাই দক্ষ ব্যবস্থাপনা ছাড়াও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মেডিকেল শিক্ষা বিশ্বমানের করারও তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস।
ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবর। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় রাজধানীতে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো 2024 অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি জানান, ন্যাপ এক্সপোতে অংশ নিতে ইতিমধ্যে 104টি দেশের 383 জন ইউএনএফসিসিতে রেজিস্ট্রেশন করেছে। সম্মেলনে 20টি স্টল থাকবে উল্লেখ করে মন্ত্রী জানান, সেখানে বিভিন্ন দেশের অভিযোজনমূলক কর্মকাণ্ড প্রদর্শিত হবে। এছাড়াও 4 দিনের 16টি সেশনে বিশেষজ্ঞরা ট্রান্সফরমেশনাল অ্যাডাপ্টেশন, ফাইন্যান্সিয়াল মেকানিজম, অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টুলস, জেন্ডার রেসপন্সিভ অ্যাডাপ্টেশন প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন। আগামী 22 থেকে 25 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ন্যাপ এক্সপো 2024। এটা অবশ্যই কপের আকারে হচ্ছে না, কপটা তো অনেক বড় আকারে হয় এবং এটা বিশেষ করে হয় স্বল্প উন্নত দেশগুলো, তারা তাদের জলবায়ু পরিবর্তনের যে অভিজ্ঞতা আছে সেটা কিভাবে মোকাবেলা করবে, বিজ্ঞান কি বলছে, তাদের প্রস্তুতি কি, তাদের প্রতিবন্ধকতা কি, অর্থায়নের ক্ষেত্রে তারা যোগান কিভাবে দিবে, এই সমস্ত বিষয় নিয়ে এটা হয়ে থাকে। এবং প্রথম বাংলাদেশে আমরা প্রথমবার মতো করতে যাচ্ছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। মাদক মামলা তদন্তে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই আব্দুস শুকুর এবং আমিনুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীতে সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, মাদক কারবারে জড়িত পরিবারটির কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। বদি পরিবারের আর কেউ মাদকের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। মাদক কারবারে জড়িত 10 গডফাদারকে আইনের আওতায় এনে সম্পত্তি ক্রোক করা হয়েছে বলেও জানান তিনি। মাদকের 35 মামলা তদন্তে চলছে উল্লেখ করে তিনি বলেন, এসব মামলায় 178 কোটি টাকা সম্পদ জব্দ করার প্রক্রিয়া চলছে। গড়ে প্রতি বছর প্রায় 80,000 মাদক সংক্রান্ত মামলা হয়ে থাকে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসা হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই আব্দুর রহমান, আব্দুস শুকুর এবং আমিনুর রহমান এরা যে কাজটা করে, এরা হলো বিভিন্ন ওয়ে, আমি আপনারা বুঝতেছেন বোধহয়, ওপার থেকে বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে এখানে। চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে, এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং তাদের সম্পত্তিও ক্রয় করা হয়েছে। মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। প্রতিষ্ঠার 10 বছরে 100 কোটি টাকার প্রিমিয়াম অর্জন করেছে দেশের 4র্থ প্রজন্মের বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একই সাথে বীমা খাতের আলোচিত পণ্য ব্যাংক ইন্স্যুরেন্স চালু করেছে কোম্পানিটি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 2023 সালে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানের পরিচালকরা। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4র্থ প্রজন্মের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার 1 দশকেই 100 কোটি টাকার উপরে প্রিমিয়াম আয় করেছে কোম্পানিটি। 2023 সালে প্রিমিয়াম আয়ের এই সাফল্য অর্জন করে কোম্পানিটি, যা প্রথম প্রজন্মের অনেক কোম্পানি থেকেও এগিয়ে। আইডিআরএ থেকে যেই সূচকগুলো আছে কোম্পানির, প্রত্যেকটা সূচকে আমরা কিন্তু কোয়ালিফাই করেছি এবং প্রত্যেকটা সূচকে আমাদের কমপ্লায়েন্স থেকে শুরু করে আমাদের যেই জায়গাগুলো ফুলফিলমেন্ট করার কথা, আমরা শতভাগ ক্লেম দেই, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ধরনের ইনকমপ্লায়েন্স নেই। এবং সর্বশেষ যেটা হয়েছে যে মাত্র 15টি কোম্পানিকে আউট অফ 36টা কোম্পানি যাকে আইডিআরএ তার বিভিন্ন 6টি ক্রাইটেরিয়ার মাধ্যমে মনোনয়ন দিয়েছে যে ব্যাংক ইন্স্যুরেন্সের জন্য কোয়ালিফাই করেছে, চার্টার্ড লাইফ তার মধ্যে একটি। ম্যাট লাইফকে আমাদের একদিন পেছনে ফেলতে হবে, সেটি হোক আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে যদি আমাদের পৌঁছতে হয়, তাহলে যার যে কাজ সেই কাজ
সুন্দরভাবে করতে হবে, সময় মতো করতে হবে। ছোট ছোট অর্জন বা সাফল্যেই আগামীতে বড় সাফল্য হয়ে দেশের 1 নম্বর কোম্পানিতে পরিণত হবে, এমনটাই আশা কোম্পানির পরিচালকদের। আমরা যদি শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করি এবং এটা যদি আমাদের একদম ভিত্তি পর্যায়ে অর্থাৎ ব্রাঞ্চ লেভেলে কতগুলো ব্রাঞ্চ আমাদের শতভাগ টার্গেট পূরণ করছে সেটা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই বড় পরিকল্পনায় যেতে আমাদের বেশি সময় লাগবে। প্রতিনিয়ত সমাজ, দেশ, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে যদি খাপ খাওয়ার মতো নিজেকে ওই যোগ্য করে তোলা না যায়, তাহলে একসময় হারিয়ে যেতে হবে। নিজ নিজ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অনুষ্ঠানে 54 জন বীমাকর্মী ও 27 জন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের 18তম লোকসভা নির্বাচন 19 এপ্রিল। দেশটির কেন্দ্রীয় সরকার গঠনের 7 ধাপের নির্বাচনে ভোট দেবেন প্রায় 97 কোটি মানুষ। 19 এপ্রিল ভোট শুরু হয়, শেষ হবে 1 জুন। ভোট গণনা ও ফল ঘোষণা হবে 4 জুন। নির্বাচন ঘিরে জেলাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইফফাত জাহানের রিপোর্ট। 7 ধাপে প্রায় 97 কোটি ভোটারের ভোট দেওয়ার মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় নির্বাচন। 543 আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। ভারত জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে ভোট নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে থাকায় ওই এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। 7 ধাপে 44 দিন ধরে চলবে এই নির্বাচন। প্রথম ধাপে 19 এপ্রিল ভোট হবে 102 আসনে, দ্বিতীয় ধাপে 26 এপ্রিল 89 আসন, তৃতীয় ধাপে 7 মে 94 আসন, চতুর্থ ধাপে 13 মে 96 আসন, পঞ্চম ধাপে 20 মে 49 আসন, ষষ্ঠ ধাপে 25 মে 57 আসন এবং শেষ ধাপে 1 জুন হবে 56 আসনে। 19 এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে 1 জুন। ভোট গণনা ও ফল ঘোষণা হবে 4 জুন। ইফফাত জাহান, চ্যানেল আই। ভারতের ছত্তিশগড় রাজ্যের কাঁকড় জেলার জঙ্গলে ভারতের পুলিশের রিজার্ভ ফোর্স ডিআরজি ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদীদের শীর্ষ নেতা শঙ্কর রাও সহ 29 জন মাওবাদী নিহত হয়েছেন। শঙ্কর রাওয়ের মাথার দাম 25 লাখ রুপি ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার দুপুরের দিকে মাওবাদী ও ডিআরজি বিএসএফ যৌথ বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে সন্ধ্যার দিকে শেষ হয়। জঙ্গলে মাওবাদীদের আস্তানা থেকে একটি AK-40, বেশ কয়েকটি ইনসাস অ্যাসল্ট রাইফেল সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের গুলিতে যৌথ বাহিনীর 3 জন সদস্য আহত হয়েছেন। এই 3 জনের মধ্যে 2 জন বিএসএফ এবং 1 জন ডিআরজি সদস্য। পুলিশ সদস্যদের আঘাত তেমন গুরুতর না হলেও ডিআরজি সদস্যের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে কাঁকড় জেলার ছোটে বেটিয়া থানার কালপাড় জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিআরজি এবং বিএসএফ। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। 400 বছরের পুরনো রূপকথার গল্প কাজল রেখা। সেই রূপকথাকে নিয়ে নির্মিত কাজল রেখা সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। এরই মধ্যে প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা বেড়েছে। সুলতানা হিমুর তথ্যে মাহফুজুল হাসানের রিপোর্ট। লোকসাহিত্যের অনন্য সম্পদ ময়মনসিংহ গীতিকা, এর এক পালার জনপ্রিয় গল্প কাজল রেখা। 400 বছরের পুরনো সেই গল্পকে আরও একবার বড় পর্দা তুলে আনলেন দর্শক নন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এবার ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে দাপটের সঙ্গে চলছে চলচ্চিত্র কাজল রেখা।
কাজল রেখার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। কাজল রেখার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, আর সূচকুমারের ভূমিকায় ছিলেন শরীফুল রাজ। আবহমান বাংলার সংস্কৃতিকে তুলে ধরা সিনেমাটিকে গ্রহণ করেছেন দর্শকরা। কাজল রেখার মতো সিনেমা এবং এই স্কেলে আমাদের যে রূপকথা এটি যে নির্মাণ হচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। চমৎকার উপস্থাপনা ছিল এবং ক্যারেক্টারাইজেশন অনেক ভালো ছিল। আমার কাছে লোকেশন, অ্যাক্টিং এবং গল্পের যে একটা ফ্লো সবকিছুই ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি অনেক ভালো, অভিনয় এক্সিলেন্ট, সবার ইকুয়াল আর কি এফোর্টস ছিল, অনেক ভালো লেগেছে। দর্শকদের এমন প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। অনেকেই বলেছে যে কাজল রেখা সিনেমাটি হচ্ছে ঈদের জন্য প্রযোজ্য নয়, কারণ আমি অ্যাজ এ নতুন হিসাবে তখন আমি একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আসলেই কি তাই। রিলিজ হওয়ার পর আমার মনে হলো যে কথাটি একদমই ভুল। সিনেমা শেষ হওয়ার পর যখন হল থেকে মানুষ বের হয় এবং তাদের যেরকম প্রতিক্রিয়া দেখে, যেরকম এক্সাইটেড আমাদের সাথে এসে কথা বলছে এবং তারা জানাচ্ছে যে কেমন লেগেছে। সিনেমায় আরও ছিলেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ জাকের, গাউসুল আলম শাওন, মিথিলা এবং অন্যরা। মাহফুজুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে যশোরের বোরো ধান চাষিরা। যশোরে বোরো ধান পাকতে শুরু করায় এ সময় ঝড় বৃষ্টি হলে ফলন বিপর্যয়ের মুখে পড়বেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোরে 1,60,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1,65,785 হেক্টরে ধান আবাদ হয়েছে। ধান রোপণের পর থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে, তবে ঝড় বৃষ্টির পূর্বাভাসে চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। ঝড় ঝাপটা বা আকাশ কোনো সমস্যা না করে আল্লাহ পাক, তাহলে আমাদের এই ধানগুলো সুন্দরভাবে আমরা বাড়িতে উঠাইতে পারবো। পোকামাকড়ের দিক থেকেও অসুবিধা না, তেলমেল দিয়ে ধানের গতি খুব ভালো। নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের আর্থিক লোকসানের কবলে পড়বেন চাষি। ধান বীজ যে পরিমাণের কীটনাশকের দাম, সার মাটির, তাতে করে কৃষকের অনেক ঘাটতি, অনেক লস। ফসল তো ভালো দেখা যাচ্ছে, সার্বিক দিক দিয়ে হয়তো আশা করি আল্লাহর রহমতে ভালো ফসল পাবো আমরা এবার। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তুলতে চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সরকারের ভর্তুকি 50% ভর্তুকির যে কম্বাইন্ড হারভেস্টারগুলো আছে, আপনারা জানেন যে এটা খুবই এফিশিয়েন্ট একটা মেশিন, যা ঘন্টায় 1 একর ধান কাটতে পারে। আমরা যদি এই কম্বাইন্ড হারভেস্টারগুলো দিয়ে যদি আমরা ধান কর্তন করতে পারি, তাহলে আমরা খুব নির্বিঘ্নে বড় আবাদ ঘরে তুলতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে ঝড় বৃষ্টির জন্য যে ক্ষতির যে আশঙ্কা আমরা কিছুটা আশঙ্কা থেকে যায়, সেটা আর থাকবে না। আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল মাসে বঙ্গোপসাগরে 1 বা 2টি নিম্ন বা লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নিরাপত্তা সরঞ্জাম ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই চাঁদপুরে চলছে লোহা গলানোর কারখানা। আর এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শ্রমিক এবং স্থানীয়রা। তবে মালিক পক্ষের দাবি যথাযথ নিয়ম মেনেই কার্যক্রম চলছে। আর ছাড়পত্র না থাকায় শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেছে পরিবেশ অধিদপ্তর। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নে গত 5 বছর ধরেই অবৈধভাবে চলছে চাঁদপুর ফাউন্ড্রি লোহা গলানোর কারখানা। এটি দেখতে পরিত্যক্ত বাড়ি মনে হলেও এখানে তৈরি হয় লোহার বিভিন্ন সরঞ্জাম। গ্যাস ব্যবহার করে লোহা গলানো হলেও কারখানায় নেই বায়ু শোধন ব্যবস্থা। দূষিত হচ্ছে পরিবেশ। নিরাপত্তা সরঞ্জাম না থাকায় উচ্চ তাপমাত্রার চুল্লির কারণে ঝুঁকিতে শ্রমিকরা। আমাদের যদি কোনো সমস্যাটা মানে দেখা এটা সেফটি জন্য না, এটা আপনার আগে থেকে এইভাবে চলে গেছে। পুরাতন লোহা কিনে এটাকে গ্যাসের মাধ্যমে জ্বালায়া নতুন করে রুটি বাজার তাওয়া চিতে পিঠা বাজার করাই
রেশমাছি ইত্যাদি মাল আমরা তৈরি করি। নিয়ম মেনেই কারখানা চলছে বলে দাবি করেছে মালিকপক্ষ। আমাদের 15 ইঞ্চি বানার চলতেছে এবং রিডিং আছে, আপনি সম্পূর্ণ সব দেখতে পারেন, মিটার রুমও খুলে দেখতে পারেন। আর আমাদের তো প্রত্যেক সপ্তাহে টিমে আসে দেখে, আর আমরা অবৈধ কোনো কিছু করি না। পরিবেশের ছাড়পত্র না থাকা অবৈধ কারখানার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা যাচাই করে দেখছি, যদি পরিবেশের ছাড়পত্র না থাকে তাহলে এর বিরুদ্ধে যেসব আইনগত প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা নেব। লোহা গলানোর এসব কারখানা উচ্চ ঝুঁকিপূর্ণ হলে শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় না বলে অভিযোগ রয়েছে শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। পর্যটক আর দর্শনার্থীদের সমাগমে মুখর নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো। মনোরম পরিবেশ ও বিলুপ্তপ্রায় প্রাণী দেখতে ভিড়। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের মাঝে সময় কাটাতে নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো পর্যটক আর দর্শনার্থীদের সমাগমে মুখর। মনোরম পরিবেশ ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রাণী দেখে আনন্দে সময় কাটাচ্ছেন স্থানীয়রা। আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্যে আলিম আল রাজির রিপোর্ট। বিভিন্ন প্রজাতির গাছপালা, বিপন্নপ্রায় নানান বন্যপ্রাণী আর বিনোদন কেন্দ্রের বিচিত্র আয়োজন। নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো মুখরিত হচ্ছে দর্শনার্থীদের পদচারণায়। জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে নানান পার্ক এবং ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন বনায়ন প্রকল্প। প্রকৃতির সান্নিধ্য আর বিচিত্র প্রাণী সম্পর্কে অভিজ্ঞতা নিচ্ছেন দর্শনার্থীরা। ঈদের দিনগুলোতে ঘুরতে আসি, এখানে খুব ভালো লাগে। জায়গাটা খুবই ভালো, মনোরম পরিবেশ, এখানে অনেক কিছু দেখার আছে। আমি ময়না পাখি দেখছি, টিয়া পাখি দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আজকে এই জায়গাটায় আমি ঘুরলাম, আমাকে অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। পরিবার সহ আমি এখানে ঘুরতে এসেছি, দেখে মোটামুটি খুব ভালো লাগতেছে। এখানকার পরিবেশটা খুবই ভালো, যেরকম গাছপালা তুলছে মোটামুটি খুব ভালো। এই পার্কের পরিবেশ বলেন আর স্টাফের আচার ব্যবহার সব কিছু ভালো। এমনকি ধরেন অন্যান্য পার্কের দোকানে দেখবেন অনেক বেশি দাম না, এখানে সেরকম নেয় না। দেখতে সুন্দর, অনেক ভালো লাগতেছে। দেখার মতো পরিবেশ আছে, আর অনেক গাছপালা আছে, অনেক পশু পাখি আছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব এলাকা ভিত্তিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন সচেতন মহল। আলিম আল রাজি, প্রকৃতি জীবন ডেস্ক, চ্যানেল আই। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের চিরভাস্বর অবিস্মরণীয় দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি অনন্য। মুজিবনগর দিবস উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন। সে সময় গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উত্তরের জেলা পঞ্চগড়ে চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপারফুড কিনোয়া। কম খরচ ও পরিশ্রমে বিদেশে এই ফসল চাষ করে অন্য ফসলের তুলনায় প্রায় 5 গুণ বেশি লাভ পেয়েছেন কৃষক। কিনোয়া বহুবিধ পুষ্টিগুণে ভরপুর হওয়ায় মানবদেহের জন্য উপকারীও। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্যে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পঞ্চগড়ের গরিনাবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চারুখুড়ার কৃষক আমিনুর রহমান বিদেশি শস্য কিনোয়া চাষ করে সাড়া ফেলেছেন। গত বছর 1 বিঘা জমিতে পরীক্ষামূলক কিনোয়া চাষ করেন তিনি। প্রথম বছর ভালো ফলনের পাশাপাশি বাজার দর বেশি হওয়ায় এই বছর আরও 12 বিঘা জমিতে চাষ করেছেন কিনোয়া। এটা মূলত দক্ষিণ আমেরিকার একটি ফসল। এটা অনেক পুষ্টিগুণ সম্পর্কে আমি জানতে পেরেছি। অন্যান্য ফসলের মতো এটাতে খরচ তেমন বেশি নাই। এটাতে 10 থেকে 15,000, সর্বোচ্চ যদি খরচ হয় 20,000 টাকা খরচ হইতে পারে, কিন্তু এটার বিঘা প্রতি ফলন আসে 6 থেকে 8 মণ। আর এটার বাজার মূল্য আমি গতবারে যেটা বিক্রি করছি 600 থেকে 800 টাকা বিক্রি করছি। কিনোয়া দেখতে অনেকটাই বথুয়া শাকের মতো। অপ্রচলিত বিদেশি ফসল কিনোয়া স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এটা বলে বিদেশি ফসল নাকি ভাই? আমি দেখতে যাচ্ছি
আগামী বছর আমি করতে চাই। এটা নতুন এসেছে তো এটা তো আমরা দেখিনি, তে এটা বথুয়ার মতো তে ফল ভালো ধরছে, তে এটা হচ্ছে খাইতে ফির ভালো লাগে এবং এটির তেমন রোগ বালাই নাই বললেই চলে এবং অল্প দিনে 80 থেকে 90 দিনে ফসল হয়। এর সাথে আমরা অন্যান্য ফসল আবাদ করতে পারতেছি এবং অন্যান্য কৃষককে উদ্বুদ্ধ করতেছি। আশা রাখা যায় সামনে বছরে আরও কিছু নতুন কৃষক যোগ হবে। এটি চিনোপোডিয়াম গোত্রের অন্তর্ভুক্ত চিনোপোডিয়াম কেনুয়া, আরেকটা আছে চিনোপোডিয়াম বথুয়া, এর পাশাপাশি একটি উদ্ভিদ। এটি আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ু বিশেষ করে উত্তরাঞ্চলে এটি ভালো হচ্ছে, ফলনও ভালো। এটি প্রসেস করে খাওয়া যায় এবং আমাদের বিভিন্ন সুপার শপগুলোতে এগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। এটি মূলত আমাদের নভোচারীদের প্রোডাক্ট খাওয়া। এখানে প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি, বিশেষ করে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে এবং বিভিন্ন ধরনের মিনারেলগুলো থাকার ফলে এটি সুপারফুড হিসেবে বিবেচিত হয়। প্রতি বিঘা জমিতে কিনোয়া চাষে খরচ 10,000 থেকে 15,000 টাকা। 80 থেকে 90 দিনের মধ্যেই কিনোয়া উত্তোলন করা যায়। বাজারে প্রতি কেজি কিনোয়ার দাম 600 থেকে 800 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মধ্যরাতে গুলশানে বারের সামনে মারামারির ঘটনায় 3 নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গত 14 এপ্রিল রাতে রাজধানী গুলশান এলাকায় একটি বারের নিচে 3-4 জন নারী মিলে এক নারীকে মারধর করছে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। নারীদের কাছে লাইসেন্স ছাড়া মদ বিক্রি করলে বারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন ডিবি প্রধান। এই মহিলাগুলি আবার তারা ভাট থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নয়সেন্স করলেন এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন। এতে আমি মনে করি আমাদের সমাজের, আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না। পৃথক ঘটনায় 2 চিকিৎসকের উপর হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। অন্যথায় সর্বাত্মক কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন তারা। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি ডাক্তার মোহাম্মদ শরীফ। সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, একের পর এক চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার হচ্ছে না। হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএ নেতা ডাক্তার শেখ শফিউল আজম, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার লিয়াকত আলী খান, মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ও ডাক্তার আবুল কাশেম সহ অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফির। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো। এবার রয়েছে খেলার খবর।